আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। এই ভিডিওটি তোমাদের জন্য একটি সাজেশন টাইপস ভিডিও হতে চলেছে কেমিস্ট্রি অধ্যায় 6 এর। যে টপিকগুলো তোমাদের সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট তা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আমি এই ভিডিওটিতে তোমাদের এই যে মেইন টপিকগুলো আছে যা সিকিউর জন্য ইম্পর্টেন্ট তা আমি তোমাদের সৃজনশীল যা বোর্ডে এসেছে ওই বোর্ডের প্রশ্নগুলো সলভ করানোর মাধ্যমে আমি এই ভিডিওটি সাজিয়েছি। তাহলে আমরা খাতায় চলে আসি। প্রথমেই আমরা দেখব পরমাণুর সংখ্যা নির্ণয় রিলেটেড ম্যাথ। এই ম্যাথটা করার জন্য আমি বেছে নিয়েছি সিলেট বোর্ড 2020-এর প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে প্রথম ও তৃতীয় মৌল দ্বারা গঠিত যৌগের 1 গ্রামে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তার প্রথম মৌল বলতে কি বুঝিয়েছে এখানে 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তোমরা জানো এটা ম্যাগনেসিয়াম। আর তৃতীয় মৌল দ্বারা গঠিত, আচ্ছা তৃতীয় মৌল হচ্ছে 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, এটি হচ্ছে ক্লোরিন। তাহলে যৌগটা হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে আমরা জানি এর আণবিক ভর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 95। তাহলে আমরা বলতে পারি 95 গ্রামে, এটি যেহেতু একটি অণু তাই আমরা বলতে পারি 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডে আর অণুর সংখ্যা, যেহেতু এটি একটি অণু তাই অণুর সংখ্যা বলতে হবে। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যাই হয় 1 মোল পদার্থের জন্য, আর এটা যেহেতু 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাই 6.023 × 10⁻23T অণু। তাহলে 1 গ্রামে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23 এর আনসার আসবে 6.34 × 10⁻21T। আচ্ছা, এখানে কিন্তু অণুর সংখ্যা বের হয়েছে। এখানে 1 গ্রামে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণুর সংখ্যা 6.34 × 10⁻21। তাহলে এখানে কিন্তু প্রশ্নে চাইছে কিন্তু পরমাণুর সংখ্যা। এখানে পরমাণু আছে ম্যাগনেসিয়াম একটি আর ক্লোরিন রয়েছে দুইটি, ক্লোরাইড যেহেতু দুটি তাই আমাদেরকে 3 দিয়ে গুণ করলে তবে আমরা পরমাণুর সংখ্যাটা পাবো। তাই এখানে বলতেই পারে 1 গ্রামে পরমাণুর সংখ্যা আমরা পাচ্ছি 6.34 × 10⁻21 × 3T। তাহলে আমরা পাচ্ছি 1.902 × 10⁻22T। তো এইভাবে আমরা পরমাণুর সংখ্যা রিলেটেড ম্যাথও সলভ করে ফেলতে পারি। পরের টাইপটা আমরা দেখব বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণটা নির্ণয়। বিক্রিয়ক থেকে অর্থাৎ বিক্রিয়ক কত গ্রাম থেকে কত পরিমাণে উৎপন্ন হয়েছে এটি হতে পারে গ্রাম চাইতে পারে, ভর চাইতে পারে অথবা আয়তন চাইতে পারে। তা আমরা একটু উদাহরণ হিসেবে আমি চট্টগ্রাম বোর্ড 2020-এর প্রশ্ন রেখেছি। এখানে প্রশ্নে চাওয়া হয়েছে 60 গ্রাম বিক্রিয়ক থেকে কত আয়তনে অক্সিজেন গ্যাস পাওয়া যাবে, আয়তন চেয়েছে কিন্তু। তাহলে আমাদেরকে বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। এখানে বিক্রিয়া রয়েছে লেড নাইট্রেট, একে তাপ দিলে আমরা সবসময় মনে রাখবো এটি এভাবে উৎপন্ন হবে। যে কোনো কিছু হতে পারে, এখানে তোমরা নাইট্রেটের সাথে বিক্রিয়া, যেমন এটি যদি 2 যোজনী বিশিষ্ট হয়ে থাকে, যেমন ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকেও যদি দেওয়া থাকতে পারে, আবার চাইতে পারে জিঙ্ক নাইট্রেট, তাহলে উৎপন্ন হবে সবসময় এই যে মৌলটা রয়েছে এখানে, যে ধাতু রয়েছে তার ধাতুর অক্সাইড, তারপর অক্সিজেন গ্যাস এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটি উৎপন্ন হবে। এই ক্ষেত্রেও জিঙ্ক অক্সাইড, অক্সিজেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটি সবসময় মাথায় রাখতে হবে। 2 যোজনী বিশিষ্ট যদি নাইট্রেট যদি কোনো যৌগ থাকে তাহলে এগুলো উৎপন্ন হবে। তাহলে আমরা সমতা বিধানের জন্য আমরা এখানে 2 দিয়ে গুণ করব, এটা 2, তাহলে এখানে 4 হবে। এবার সমতা বিধান হয়ে গিয়েছে। এখন আমরা এর আণবিক ভর আমরা পাবো 662 গ্রাম, 662 গ্রাম। এবং অক্সিজেন যেহেতু এখানে 1 মোলের অক্সিজেন গ্যাসের আমরা কি জানি, 1 মোলের ক্ষেত্রে 6.022 × 10⁻23T ওই অণু থাকবে এবং আয়তন কিন্তু 22.4। 1 মোলের ক্ষেত্রে, 1 মোল যে কোনো পদার্থের ক্ষেত্রে আয়তন কিন্তু 22.4। এখানে আমরা যেহেতু 1 মোল অক্সিজেন গ্যাস পেয়েছি তাই আমরা বলতে পারি 662 গ্রাম লেড নাইট্রেট থেকে উৎপন্ন হয় 22.4 লিটার অক্সিজেন গ্যাস। তাহলে এবার আমরা বলতে পারবো 1 গ্রাম থেকে উৎপন্ন হয় কত, 22.4/662। তাহলে এখানে বলা হয়েছে 60 গ্রাম থেকে বিক্রিয়ক থেকে, আচ্ছা বিক্রিয়ক তো এখানে এটা, তো 60 গ্রাম থেকে উৎপন্ন হবে, ঐকিক নিয়ম জাস্ট 60 / 662 লিটার অক্সিজেন গ্যাস। তাহলে আমরা পাচ্ছি 2.03 লিটার অক্সিজেন গ্যাস। এভাবে আমরা যে কোনো কিছু চাওয়া হতে পারে বিক্রিয়ক থেকে যে কোনো
চাইতে পারে, তার যদি তার চাইতে পারে অণুর সংখ্যা, তার চাইতে পারে আবার আয়তন, পরিমাণটা চাইতে পারে। তো এখানে যেহেতু 1 মোল দিয়েছে তাই আমরা 1 মোলের জন্য জানি 22.4 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, তাই সেভাবে ঐকিক নিয়ম অনুযায়ী করে ফেলেছি খুবই সহজভাবে। তাহলে আমরা এখন পরের টাইপে যাই। পরের টাইপটা আমরা দেখব W = SMV / 1000 সূত্র অনুযায়ী, সূত্রর ম্যাথগুলো। এখানে S হচ্ছে ঘনমাত্রা, M হচ্ছে আণবিক ভর যা গ্রামে হবে, V হচ্ছে আয়তন যা মিলিলিটার এককে হবে, আর এটি W হচ্ছে দ্রবের ভর যা গ্রাম এককে হবে। অর্থাৎ একটা বিকারের মধ্যে কোনো নির্দিষ্ট পরিমাণ পানি থাকবে, পানির মধ্যে পানি থাকতে পারে অথবা যে কোনো দ্রাবক থাকতে পারে। তো ওই দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রব রয়েছে তার ভর হচ্ছে W, তারপর আর S হচ্ছে ওই দ্রবণের যে ঘনমাত্রা তা, এবং M হচ্ছে যে দ্রবটা দ্রবীভূত আছে তার আণবিক ভর, এবং V হচ্ছে এই বিকারের যে দ্রাবক তার আয়তন হচ্ছে V। 18-এর প্রশ্নটা বেছে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের দ্রবণের মোলারিটি নির্ণয় করো। মোলারিটি হচ্ছে S, ঘনমাত্রায় হচ্ছে মোলারিটি। তাই আমরা এটি করার জন্য S = আমরা জাস্ট রূপান্তরটা দেখব, W × 1000 / mv। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সোডিয়াম কার্বনেট আছে তার ভর হচ্ছে 26.5, অর্থাৎ এখানে ভর 26.5 গ্রাম দেওয়া হয়েছে দ্রবের মধ্যে, দ্রবের ভরটা, এবং এখানে আয়তন 250 মিলিলিটার দেওয়া হয়েছে। তাহলে আমরা মান বসিয়ে খুব সহজেই নির্ণয় করতে পারি 26.5 × 1000, এবং M কিন্তু আমরা জানি এই সোডিয়াম কার্বনেটের এটি 106 গ্রাম, আণবিক ভর হচ্ছে 106 গ্রাম। তাহলে 106 ইন্টু অবশ্যই মিলিলিটার এককে আয়তনটা বসাতে হবে। তাহলে আমরা পাচ্ছি 1.0 মোল, বা এটাকে আমরা লিখতে পারি মোল পার লিটার। এই সূত্রর যে ম্যাথ আসে পরীক্ষায় তার মধ্যে আরেকটি ধরন হচ্ছে যে দ্রবণ প্রস্তুতি নির্ণয় করতে বলে। আচ্ছা, দ্রবণ প্রস্তুতি করার জন্য একটা বিকারে আমরা জাস্ট W এর ভর, আসলে দ্রবের এখানে যে দ্রবটা ব্যবহার করা হয়েছে তার ভরটা চাই। তো আমরা জাস্ট ভরটা বের করে জাস্ট আমরা বলতে পারি যে এখানে এত মিলিলিটার দ্রাবকের মধ্যে যদি আমরা এত গ্রাম দ্রব যদি দ্রবীভূত করতে পারি তাহলে এত ঘনমাত্রার দ্রবণটা প্রস্তুতি হবে। আমরা প্রশ্নটা দেখিনি। তাহলে উদাহরণ হিসাবে আমি যশোর বোর্ড 2020-এর একটি প্রশ্ন নিয়েছি। এখানে বলেছে যৌগটির 2.75 লিটার 0.25 মোল দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমাদেরকে এই যে দ্রাবকের আয়তন দেওয়া হয়েছে এবং ওই দ্রবণের যে ঘনমাত্রা তাও দেওয়া হয়েছে, তাহলে আমাদের জানি না আমরা হচ্ছে W, তাহলে W এর মানটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে যৌগটি গ নাম্বার প্রশ্নেই বের হয়ে গিয়েছে, কিন্তু আমরা তো গ নাম্বার প্রশ্ন এখনও করিনি, তাই আমরা গ নাম্বার প্রশ্নের যে টাইপ তা আমরা পরে দেখব। কিন্তু আপাতত আমরা যৌগটা পাচ্ছি হচ্ছে C6H12O6। তাহলে এর আণবিক ভর আমরা জানি M, 180 গ্রাম। এখানে দেওয়া হয়েছে যে একটা বিকারের মধ্যে যে দ্রাবক তার আয়তন দেওয়া হয়েছে 2.75 লিটার, 2750 মিলিলিটার। আচ্ছা, তাহলে S দেওয়া হয়েছে 0.25 মোল, তাহলে মোল পার লিটার, আসলে মোল পার লিটার। এখন ডাব্লিউটা বের করি আমরা, W = SMV / 1000। তাহলে 2750 ইন্টু 180 গ্রাম আণবিক ভর, 180 গ্রাম, এবং S হচ্ছে 0.25, 1000 দিয়ে ভাগ করব, তাহলে আসবে 123.75 গ্রাম। তাহলে আমরা বলতে পারবো হবে যে আমরা যদি যে দ্রাবকের পরিমাণটা দেওয়া হয়েছে, যে দ্রাবকের আয়তনটা দেওয়া হয়েছে, ওই আয়তনের মধ্যে যদি আমরা এই C6H12O6, এটি হচ্ছে গ্লুকোজ যদি আমরা 123.75 গ্রাম যদি দ্রবীভূত করতে পারি, তাহলে আমরা যে ঘনমাত্রা পাবো তা হচ্ছে 0.25 মোল পার লিটার। এভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এরপরে টাইপ হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। তো স্থূল সংকেত যদি আমরা একবার নির্ণয় করতে পারি তাহলে আণবিক সংকেতও নির্ণয় করা সম্ভব হবে। তাই আমরা আণবিক সংকেত নির্ণয় করা এমনই একটা প্রশ্ন দেখব, তা হচ্ছে যশোর বোর্ড 2020, যা আমরা একটু আগেই করেছি, তার গ নাম্বার প্রশ্নটি। এখানে বলা হয়েছে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা, এখানে যৌগের পরিমাণ জাস্ট দেওয়া হয়েছে, শতকরা সংযুতিগুলো দেওয়া হয়েছে। এটি কার্বন রয়েছে 40%, হাইড্রোজেন 6.67%। তাহলে আমরা জানি
এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত রয়েছে, তাই আমরা অক্সিজেনটা 100 থেকে বিয়োগ করলে অক্সিজেনটা পাবো, যেহেতু এটি 100%-এর মধ্যে রয়েছে তাই। তাহলে অক্সিজেনের পরিমাণ আসে 53.33%। স্থূল সংকেত নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে যে শতকরা সংযুতি আছে তা আমাদেরকে ওই পরমাণুর যে পারমাণবিক ভর আছে তা দিয়ে ভাগ করতে হবে। দেখুন 40%কে আমরা কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব এবং 6.67কে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, অক্সিজেনকেও আমরা তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা এখানে কার্বনেরটা পাচ্ছি 3.33, হাইড্রোজেন পাচ্ছি 6.67 এবং অক্সিজেনের পাচ্ছি 3.33। এখন আমরা যে সংখ্যাগুলো পেয়েছি তার মধ্যে থেকে যে সংখ্যাটা সব থেকে ছোট, অর্থাৎ 3.33, 6.67 এবং 3.33, এর মধ্যে ছোট হচ্ছে 3.33। তাহলে আমরা এই সংখ্যা দিয়েই প্রত্যেকটা সংখ্যাকে আবার ভাগ করব। তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 3.33, তাই আমরা এটি দিয়ে সবগুলোকে ভাগ করে ফেলব। তাহলে আমরা পাচ্ছি এখন এটি 1, এটি 2, এটি 1। তাহলে স্থূল সংকেত আমরা এখন নির্ণয় করব। জাস্ট স্থূল সংকেত নির্ণয় করার জন্য এখানে যে মৌলগুলো রয়েছে তা আমরা লিখে ফেলবো CHO। এরপর আমরা যে সংখ্যাগুলো পেয়েছি 1, 2, 1, এগুলো জাস্ট বসিয়ে দিব 1, 2, 1। যেহেতু 1 না লিখলেও চলে, তাই CH2O হচ্ছে স্থূল সংকেত। এখন আণবিক সংকেত নির্ণয় করার জন্য সূত্রটা হচ্ছে স্থূল সংকেত, অর্থাৎ আমরা যে স্থূল সংকেত পেয়েছি তার সাথে n গুণ। এখন nটা কি? n হচ্ছে n ইকুয়ালস টু ওই যে যৌগের স্থূল সংকেতের ভর রয়েছে, স্থূল সংকেতের ভর, অর্থাৎ এখানের যে স্থূল সংকেত এখানে 12, 2 এবং অক্সিজেনের 16 পারমাণবিক সংখ্যা যোগ করলে যেটি হবে তাই, এবং ওই যৌগের আণবিক ভর কিন্তু প্রশ্নেই দেওয়া হয়েছে 180 গ্রাম। তাহলে আমরা এখন নির্ণয় করি স্থূল সংকেতের ভর। আমরা পাচ্ছি কার্বন 12 প্লাস হাইড্রোজেন 2 প্লাস অক্সিজেন এবং 180 হচ্ছে আণবিক ভর, যা প্রশ্নেই দেওয়া হয়েছে। আমরা পাচ্ছি এখানে 30 এবং 180, তাহলে আমরা পাচ্ছি 6। তাহলে এখন আণবিক সংকেত হচ্ছে, তাহলে আণবিক সংকেত CH2O, যেহেতু স্থূল সংকেত, ইনটু যেখানে যে n রয়েছে তা, তাহলে আমরা পাচ্ছি C6H12O6। এটি হচ্ছে গ্লুকোজের সংকেত। তা আমরা এভাবে খুব সহজে আণবিক সংকেত এবং স্থূল সংকেত নির্ণয় করতে পারি। এর পরের টাইপটা আমরা দেখব লিমিটিং বিক্রিয়ক। বলা যায় যে এই চ্যাপ্টার থেকে খুবই বেশি পরিমাণে আসা একটি প্রশ্ন, লিমিটিং বিক্রিয়ক। আমরা দিনাজপুর বোর্ড 2020-এর একটি প্রশ্ন নিব। এখানে ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের দ্রবণে 0.6 মোল HCl যোগ করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। এখানে উদ্দীপকের দ্রবণটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, তাহলে উদ্দীপকের দ্রবণটির সাথে আমরা HCl যোগ করব, তাহলে এই বিক্রিয়াটি হবে প্লাস HCl, উৎপন্ন হচ্ছে NaCl প্লাস CO2 প্লাস H2O। আমরা এখন আমরা 1 মোলের ক্ষেত্রে এখানে যে 1 মোল রয়েছে তার যে আণবিক ভর তা হচ্ছে 84 গ্রাম, অর্থাৎ NaCO3 এর যে আণবিক ভর তা হচ্ছে 84 গ্রাম, এবং HCl যেহেতু HCl যোগ করেছে তাই HCl এরও বের করব, তাহলে এটা 36.5 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 84 গ্রাম। এখন আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের বিক্রিয়া থেকে 1 মোল, তাই আমরা বলতে পারি 84 গ্রাম NaCO3 থেকে বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে। এভাবে ঐকিক নিয়ম অনুযায়ী তারপর আমরা দেখব যে উদ্দীপকে যে যত গ্রাম দেওয়া হয়েছে 24.5 গ্রাম বিক্রিয়া করে। এখানে যেহেতু উদ্দীপকে বলা হয়েছে যে 24.5 গ্রাম এই যৌগটা রয়েছে, তাই আমরা এই 24.5 গ্রামের সাথে কত গ্রাম HCl বিক্রিয়া করে তা নির্ণয় করার জন্য আমরা লিখব 24.5 গ্রাম 84। তাহলে আমরা পাচ্ছি 10.64 গ্রাম HCl। আচ্ছা, তো এখন বলা হয়েছে যে ঘ নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে 0.6 মোল HCl এর সাথে বিক্রিয়া করা হয়েছে আসলে। তাহলে 0.6 মোল, আমরা জানি 1 মোল HCl
ইকুয়ালস টু 36.5 গ্রাম। তাহলে 0.6 মোল কত হবে HCl? 36.5 ইন্টু 0.6, তাহলে আমরা পাচ্ছি 21.9 গ্রাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 24.5 গ্রাম NaHCO3 বিক্রিয়া করে 10.64 গ্রাম HCl এর সাথে, কিন্তু আসলে বাস্তবে ব্যবহার করা হয়েছে 21.9 গ্রাম। তাহলে অবশিষ্ট থাকবে না, যেহেতু বাস্তবে বেশি ব্যবহার করা হয়েছে কিন্তু আসলে দরকার হয় 10.64 গ্রাম, কিন্তু বাস্তবে ব্যবহার করা হয়েছে 21.9 গ্রাম। তাহলে HClটা অবশিষ্ট থাকবে। তাহলে HCl অবশিষ্ট থাকলে অবশ্যই NaHCO3 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে NaHCO3 লিমিটিং বিক্রিয়ক, কেননা এটি শেষ হয়ে যাবে। এইখানে যত গ্রাম ব্যবহার করা হয়েছে তার HClটা যদি পুরোপুরি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে না, কেননা এটি আগে শেষ হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এইভাবে আমরা লিমিটিং বিক্রিয়কের টাইপটাও এরকমই হবে, এবং লিমিটিং বিক্রিয়কের যে ম্যাথগুলো রয়েছে তা তোমরা করতে পারো খুবই সহজে। আমরা এরপরের টাইপে যাই। আচ্ছা, এরপরের টাইপটা হচ্ছে শতকরা সংযুতি রিলেটেড ম্যাথ। শতকরা সংযুতি নির্ণয় করার জন্য আমাদের যে সূত্র শতকরা সংযুতি, আমরা শতকরা সংযুতি নির্ণয় করার জন্য আমাদের যে যৌগটা দেওয়া হবে তার আণবিক ভরটা নিচে এখানে হরে লিখব, আণবিক ভর, এবং যে পরমাণুর যে ওই যৌগের মধ্যে যে মৌলটা রয়েছে তার পারমাণবিক ভর, যে মৌলের আমরা এই শতকরা সংযুতি বের করব তার পারমাণবিক ভর, অর্থাৎ মৌলের পারমাণবিক ভর, এবং ওই মৌলটা কী সংখ্যায় রয়েছে, ওই মৌলটা কতগুলো সংখ্যা আছে তা গুণ করতে হবে ওই মৌলের সংখ্যা অর্থাৎ পরমাণুর সংখ্যা, মৌলের সংখ্যা ইন্টু 100, তাহলে শতকরা সংযুতি বের করতে পারবো এই সূত্রটা দিয়ে। তাহলে আমরা প্রশ্নে চলে যাই। এখানে সিলেট বোর্ড 2019-এর প্রশ্নে বলা হয়েছে সর্বপ্রথম বের হয়ে যাওয়া উৎপাদ গ্যাসটি শতকরা সংযুতি নির্ণয় করো। আচ্ছা, এখানে উদ্দীপকে বলা হয়েছে মিথাইল ক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া। তাহলে মিথাইল ক্লোরাইড হচ্ছে CH3Cl, এটি কিন্তু অধ্যায় 11-তে রয়েছে, এই সূর্যালোকের উপস্থিতিতে যে বিক্রিয়াটা ঘটে UV। তাহলে আমরা পাই এখানে ডাইক্লোরো মিথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে গ্যাস, এখানে HCl কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একটা অ্যাসিড, তাহলে গ্যাস হচ্ছে অবশ্যই ডাইক্লোরোমিথেন। তাহলে আমরা এর আণবিক ভর পাচ্ছি 12, কার্বনের ভর 12, হাইড্রোজেন 2 এবং ক্লোরিনের 35.5 ইন্টু 2, তাহলে আমরা মোট পাচ্ছি এখানে 85 গ্রাম। তাহলে শতকরা সংযুতি নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই দেখতে হবে এখানে যৌগের মধ্যে কী কী মৌল রয়েছে। এখানে মৌল হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং ক্লোরিন। তাহলে শতকরা এখানে আমরা পেয়েছি যে যৌগ তার আণবিক ভর পেয়েছি 85 গ্রাম, তাই এটা হরে লিখব সূত্র অনুযায়ী। এবং এখানে কার্বন পরমাণু, যেহেতু শতকরা সংযুতি নির্ণয় করছি তাই কার্বন পরমাণুর পারমাণবিক ভর ইন্টু কার্বন, এই যৌগের মধ্যে কতগুলো সংখ্যায় রয়েছে, এখানে কার্বন কিছু নেই মানে কার্বনের পাশে কিছু নেই মানে 1 রয়েছে, তাই 1 ইন্টু 100। একইভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এবং হাইড্রোজেন কিন্তু এখানে 2টা রয়েছে, কিন্তু তাই এখানে 2 ইন্টু 100 85। সেমভাবে ক্লোরিনও 85, ক্লোরিন এখানে সংখ্যায় 2 রয়েছে এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 এবং 100। তাহলে আমরা মানগুলো পাচ্ছি, মান ক্যালকুলেটারে হিসাব করে পাবো 14.12% কার্বন, হাইড্রোজেনের ক্ষেত্রে পাবো 2.35% এবং ক্লোরিনের ক্ষেত্রে পাবো 83.53%। এভাবে শতকরা সংযুতি যে নির্ণয় করার ম্যাথ তোমরা খুবই সহজেই করতে পারো এই নিয়মগুলো আমি যা দেখিয়ে দিয়েছি তার মাধ্যমে। তাহলে আমরা অধ্যায় 6 যে কেমিস্ট্রির অধ্যায় 6 রয়েছে তার থেকে আমরা যদি কি টপিকগুলো দেখি তাহলে এই সব প্রশ্নগুলো থেকে প্রতি বছরই সিকিউ ঘুরে ফিরে আসে। তাই তোমরা যদি এই সব প্রশ্ন আমি যা এখন দেখিয়েছি তা যদি তোমরা ভালোভাবে টেস্ট পেপার খুলতে হবে, টেস্ট পেপারে তোমাদের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে, এই টাইপগুলো তোমরা দেখতে পাবে এই টাইপগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন হয়। তাহলে তোমরা যদি এগুলো আয়ত্তে আনতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো কনফিউশন থাকবে না। যদি থাকে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা কোন বোর্ডের প্রশ্ন তোমাদের সমস্যা হচ্ছে তা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসবো। তাহলে আশা করি তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।